নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ভক্তি, আস্থা আর উৎসবের আমেজে ভাসল জলপাইগুড়ি। সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ছট পুজো। জলপাইগুড়ি শহরকে নেশামুক্ত করার ডাক পুরসভার ভাইস চেয়ারম্যানের। এবার আসছে বিস্তারিত সংবাদে। ভক্তি, আস্থা আর উৎসবের আমেজে ভাসল জলপাইগুড়ি। মঙ্গলবার ভোর থেকেই শহর এবং শহর সংলগ্ন বিভিন্ন ছটঘাটে শুরু হয়ে যায় মহাপর্ব ছট পুজো। সূর্যদেব এবং তার স্ত্রী উষার আরাধনায় মগ্ন হয়ে হাজার হাজার ভক্ত ব্রত পালন করেন। ভোরবেলায় ঘাট জুড়ে দেখা যায় ছটব্রতীদের দণ্ডি খেটে নদীর জলে নামার দৃশ্য। এ এক অনন্য আধ্যাত্মিক আবহ ছড়িয়ে পড়ে চারদিকে। প্রচলিত নিয়ম অনুযায়ী কার্তিক মাসের শুক্লা পক্ষের ষষ্ঠী তিথিতে অনুষ্ঠিত হয় এই পবিত্র ব্রত। কার্তিক শুক্লা চতুর্থী থেকে সপ্তমী পর্যন্ত টানা 4 দিন চলে উৎসব। নির্জলা উপবাস, পবিত্রতা আর আত্মনিয়ন্ত্রণের এক প্রতীক এই পুজো। সোমবার বিকেলে অস্তগামী সূর্যকে অর্ঘ্য দেওয়ার পর এদিন ভোরবেলায় সূর্যোদয়ের সময় পুনরায় করলা নদী এবং অন্যান্য ঘাটে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করলেন ভক্তরা। সংসারের সুখ, শান্তি, সমৃদ্ধির প্রার্থনায় মুখর হয়ে ওঠে চারদিক। জলপাইগুড়ির কিং সাহেবের ঘাট, তিস্তা ঘাট, মাসকালাই বাড়ি, বাবুঘাট, ইঞ্জিনিয়ারিং কলেজ মোড় এলাকার ঘাট, রাজবাড়ি দিঘির ঘাট, স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন করলা নদীর ঘাট সহ শহরের প্রত্যেকটি ঘাটেই সকাল থেকে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়। রবিবার থেকে রঙিন আলো, ফুল আর সাজসজ্জায় সেজে ওঠে এই সব ঘাট এলাকাগুলি। ধর্মীয় নিষ্ঠা, শৃঙ্খলা আর সংস্কৃতির এক অপূর্ব সংমিশ্রণে ছট পুজোর পবিত্র সকাল যেন জলপাইগুড়িতে মুগ্ধতার আবরণে ঢেকে দেয়। হিন্দিভাষী, বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই ব্রত ও পুজো করে থাকেন। বর্তমানে অন্যান্য সম্প্রদায়ের লোকেরাও এই পুজো করেন। ছট পুজোর নির্ঘণ্ট 27 অক্টোবর সোমবার বিকেলে ও মঙ্গলবার ভোরে 28 অক্টোবর মঙ্গলবার ভোরে ব্রত ও পুজো। এই পুজোর নিয়ম অনুযায়ী শুদ্ধ বস্ত্রে নদীর জলে দাঁড়িয়ে সূর্যার্ঘ্য দেওয়া হয়। সোমবার বিকেল থেকে চলে এই পুজো। নদীর ঘাট প্রদীপ ও লাইট দিয়ে সাজানো হয়। অনেককে দেখা যায় মনস্কামনা পূরণের জন্য বাড়ি থেকে ঘাট পর্যন্ত গণ্ডি কেটে আসে। সূর্য উদয় হওয়ার আগে থেকে জলে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ছট ব্রতীদের। জলপাইগুড়ির ছটঘাটগুলো নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির শ্রী শ্রী 108 ছট পুজো মহোৎসব মাসকলাই বাড়ি উপকার সমিতি এই ঘাট বহু পুরনো, এই বছর 67তম বর্ষে পদার্পণ করেছে। সিভিল ডিফেন্স ও পুলিশ প্রশাসনের কড়া নজরদারি রয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। জঙ্গল থেকে বেরিয়ে ছটঘাটের দিকে চলে আসে একটি বুনো হাতি, আর যাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় হ্যামিল্টনগঞ্জ বাসরাজ ছটঘাটে। মঙ্গলবার ভোরবেলায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে বেরিয়ে আচমকাই একটি ছোট হাতি ছটঘাটের দিকে যেতে শুরু করে, আর এতেই ছটঘাটে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়ায়। কারণ তখন বাসরাজ ছটঘাটে হাজার হাজার দর্শনার্থী এবং পুণ্যার্থী সমাগম হয়েছিল ছট পুজো করার জন্য। এদিকে ছট ঘাটে থাকা বনকর্মীরা হাতিটিকে পুনরায় জঙ্গলে পাঠানোর চেষ্টা চালান। পরবর্তীতে হাতিটি ছটঘাট থেকে সড়কের দিকে চলে আসে এবং অবশেষে বন দপ্তরের হস্তক্ষেপে পুনরায় সেখান থেকে জঙ্গলে প্রবেশ করে। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর না থাকায় অত্যন্ত খুশি ছটব্রতী থেকে শুরু করে স্থানীয়রা। জলপাইগুড়ি শহরকে নেশামুক্ত করার ডাক পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের। এবার জলপাইগুড়ি শহরকে নেশামুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিলেন জলপাইগুড়ি পুরসভার উপপুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়। মঙ্গলবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি ঘোষণা করেন, নেশার কবল থেকে যুব সমাজকে মুক্ত করতে শুরু হচ্ছে এক বিশেষ সচেতনতামূলক অভিযান। আর এই অভিযানের নাম দেওয়া হয়েছে জলপাইগুড়ি মাদক দ্রব্য বিরোধী সংগ্রাম ও সচেতনতা মঞ্চ।
সৈকতবাবু জানান, বর্তমানে শহরের একাংশে গাঁজা, ব্রাউন সুগার, ঘুমের ট্যাবলেট সহ অন্যান্য মাদক দ্রব্যের অপব্যবহার ক্রমশই বাড়ছে। তিনি আরো বলেন, মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য তিনি নিজের ব্যক্তিগত নম্বর 8389845286 যা জনগণের জন্য উন্মুক্ত রেখেছেন। প্রত্যেক দিন সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত এই নম্বরে যোগাযোগ করে শহরের বাসিন্দারা মাদক ব্যবসা সংক্রান্ত তথ্য গোপনীয়তাভাবেই জানাতে পারবেন। এদিনের সাংবাদিক বৈঠকে শহরের বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলর, স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। সবাই এক বাক্যে এই অভিযানের সাফল্য কামনা করেন এবং নেশামুক্ত জলপাইগুড়ি গড়ার শপথ নেন। উদ্দেশ্য একটাই, নেশামুক্ত হোক শহর, সুস্থ থাকুক সমাজ। আজকে আপনাদেরকে একটা কথা বলি যে আজকে আমার মনে হয়েছে যে যুব সমাজকে, ছাত্র সমাজকে, সে যুবক যুবতী ছাত্রছাত্রীকে রক্ষা করার সময় এসেছে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত সচেতন, পুলিশ অত্যন্ত সক্রিয়, কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে নেপাল, ভুটান এবং বাংলাদেশ বর্ডার থেকে বহু পত্রিকাতেও বেরিয়েছিল, আপনারাও জানেন, আপনাদের যে বেশ কিছু বড় বড় ড্রাগ প্যাডলাররা তারা কিন্তু ওই ব্রাউন সুগার, ফেন্সিডিল মানে কোডেক্স যেটাকে বলে, সঙ্গে গাঁজা, ইয়াবা ট্যাবলেট, এরকম অনেক কিছু যেগুলো আছে, যেগুলো হচ্ছে নার্কোটিক্স ড্রাগসের আন্ডারে পড়ে, সেগুলোকে সাপ্লাই করছে এবং হিউজ পরিমাণে। এবং সেটাকে কি করছে, সেটা ছোটো ছোটো বাচ্চাদের হাতে তুলে দেওয়া হচ্ছে, ইয়াং ছেলেদের হাতে, তাদেরকে স্মল কোয়ান্টিটিতে তুলে দিয়ে তাদেরকে নেশাগ্রস্ত করা হচ্ছে এবং তারপর তারাও খাচ্ছে এবং 3টা বেচলে 1টা ফ্রি তাদের জন্য। এই যে ভয়াবহ পরিকল্পনা চলছে, এর বিরুদ্ধে প্রথম আমি আওয়াজ তুলেছিলাম 12 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে। এলাকার মানুষ যখন বললো ড্রাগসের হাত থেকে রক্ষা করতে হবে, তখন প্রথম আমি বলেছিলাম কাউন্সিলরদের নিয়ে 30শে আগস্ট 2025। তারপরে অন্যান্যরা অনেকে আন্দোলন করেছে, কিন্তু আমার মনে হয় একটা লং প্রসেসের একটা মুভমেন্টের প্রয়োজন আছে। এই জন্য এটার নাম এটা জনচেতনা যাত্রা। জনচেতনা যাত্রা কি প্রতিটা ওয়ার্ডে আমরা এই ড্রাগ মুক্ত জলপাইগুড়ি গড়ার জন্য বলবো। এই ড্রাগসের ইম্প্যাক্ট কী খারাপ হতে পারে, আজকে আমাদের কাউন্সিলররা বসে রয়েছেন, এই ড্রাগের ইম্প্যাক্টে কী হতে, একটা ব্রাউন সুগারে একটা ছেলে তার বাবাকে হত্যা করতে পারে, একটা স্বামী তার স্ত্রীকে হত্যা করতে পারে, একটা মহিলাও যদি খায় সে তার স্বামী বা বাবাকে হত্যা করতে পারে, এটা ভয়াবহ। এছাড়া ইয়াবা ট্যাবলেট, এগুলো খুব ভয়াবহ। এবং এছাড়া আপনি যদি দেখেন ঘুমের ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যাবে না। এই জায়গাটাও একটা দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে, ড্রাগ কন্ট্রোলের কাছে যেতে হবে। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উজ্জীবিত বাংলা কথা বলছেন, সেখানে এই যে বিভিন্ন বর্ডার থেকে এই যে ড্রাগ প্যাডলাররা ঢুকে যাচ্ছে এবং তারা শুধু জলপাইগুড়িতে না, জলপাইগুড়ি বলুন, শিলিগুড়ি বলুন, বাংলাদেশ বর্ডার, আবার বলছি নেপাল বর্ডার এবং ভুটান বর্ডার, এবং পুলিশ কিন্তু সক্রিয়, কিন্তু প্রতিটা বাড়ির সামনে তো পুলিশ দেওয়া যায় না। জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের একটা অংশ প্রচণ্ডভাবে এই ড্রাগসের দ্বারা আক্রান্ত, 7 নম্বর ওয়ার্ডে একটা অংশ, 11 নম্বর ওয়ার্ডে একটা অংশ, এবং শহরের বিভিন্ন জায়গায় বড় বড় বাড়িতে ড্রাগস রেখে বিক্রি করা হচ্ছে। আমরা স্টকিস্টদের চিহ্নিত করতে চাই, যারা স্টকিস্ট তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের গ্রেপ্তার করতে হবে। আর যারা খাচ্ছে স্মল কোয়ান্টিটিতে তাদেরকে কী করতে হবে, তাদেরকে কাউন্সেলিং করতে হবে এবং তার সাথে যার প্রয়োজন তাকে রিহ্যাব পাঠাতে হবে। তাই আমরা 4টা ফেজ, একটা সচেতনতা, দ্বিতীয় স্টকিস্টকে চিহ্নিতকরণ করা, এবং আপনাদের সাধারণ মানুষের জন্য একটা ফোন নাম্বার আমি দিচ্ছি, একদম ডেডিকেটেড ফোন নাম্বার 8389845286, 8389845286। এইরকম লিফলেট 50,000 ছাপানো হয়েছে, এটা বিতরণ করা হবে। এবং তারপরে যারাই কোনো দেখবেন যে কেউ ড্রাগ বিক্রি করছে, এই নাম্বারে জানাবেন, তার নাম একদম, হোয়াটসঅ্যাপ নেই কিন্তু এই ছোটো ফোনে, তার নাম একদম গোপন রাখা হবে, আমার অফিসের নাম্বার একটা। এবং এর সাথে সাথে একটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে ড্রাগসের ক্ষেত্রে কাউন্সিলিং করাবো, যাদের আমাদের বলবেন ফ্রিতে কাউন্সিলিং করাবো, এবং যাদের সম্ভব যতটা পারা যায় কম পয়সায় আমরা তাদেরকে রিহ্যাব করার ব্যবস্থা করবো। যার মানে 4টা ফেজে করছি, কিন্তু একদিকে যেমন সচেতনতার প্রচার, একদিকে তেমন আপনার কি বলে কাউন্সিলিং করানো, 3 নম্বর হচ্ছে স্টকিস্টকে চিহ্নিতকরণ করানো ড্রাগসের, আর চতুর্থ হচ্ছে যাদের প্রয়োজন সরকারের সাথে কথা বলে, বেসরকারির সাথে কথা বলে, কম পয়সা তাদেরকে, যাতে আমাদের তরফ থেকে কোনো পয়সা না হবে, যারা রিহ্যাব চালান আর কি সেন্টার, তারা যাতে রিহ্যাবে এবং কাউন্সিলিং আমরা ফ্রি অফ কস্ট কাউন্সিলারদের নিয়েছে। এই আন্দোলন আগামী 2 বছর চলবে, কারণ একদিনে এই শেষ হবে না। এই সামাজিক আন্দোলন 2 বছর চলবে, এবং তার মধ্যে শুধু জলপাইগুড়ি শহর না, ধীরে ধীরে আমরা জেলাতেও এই আন্দোলনকে, এই যে অ্যান্টি নার্কোটিক ড্রাগস যে ক্যাম্পেইন প্ল্যাটফর্ম বা মাদকদ্রব্যের বিরুদ্ধে যে সংগ্রাম এবং
সচেতনতার যে অভিযান, এই অভিযান আজকে থেকে শুরু হলো। আগামীকাল সন্ধ্যাবেলায় আমরা প্রথম পদক্ষেপ হিসেবে 6 নম্বর ওয়ার্ডে চাকরির সামনে বিরাট একটা ভিড় হয়, সেখানে আমরা সন্ধ্যাবেলায় যাব, গিয়ে কাউন্সিলরদের অনুরোধ করবো এবং আমার সমস্ত তৃণমূলের সাথীরা যারা এসেছেন বা অন্যান্য ক্লাবের থেকেও যারা এসেছেন তাদেরকেও অনুরোধ করবো। এটা কিন্তু সম্পূর্ণ অরাজনৈতিক প্রোগ্রাম, এবং যাব এবং গিয়ে সেখানে এই লিফলেট বিলি করবো। তারপরে দেখুন যাবো 12 নম্বর ওয়ার্ড, তারপরে যাবো 11 নম্বর ওয়ার্ড, ধাপে ধাপে প্রত্যেক দিন আন্দোলনটাকে আস্তে আস্তে নিয়ে প্রথমে সচেতনতাটা আমরা কিন্তু 30শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করে 31শে ডিসেম্বরের মধ্যে। ধীমান রায় রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। টোটো রিকশা চালকের ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য এলাকায়। ছটঘাট থেকে সামান্য দূরে টোটো রিকশা চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহরের 1 নম্বর ওয়ার্ডের ইন্দিরা কলোনি এলাকায়। এদিন ভোরে ঘাটে যাওয়ার পথে স্থানীয় কিশোররা করলা নদীর তীরে একটি গাছে জয়ন্ত সরকার নামে স্থানীয় এক টোটো চালক যুবকের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যান। কেন, কি কারণে আত্মহত্যা তদন্ত করে দেখছে পুলিশ। হ্যাঁ, মর্মান্তিক ঘটনা। বাড়িতে রিলেশন খারাপ ছিল, মানে বউয়ের সঙ্গে, ঠিক আছে। কাঁচা লাগতো, মাঝে মাঝে কাঁচা লাগতো। কি নিয়ে করে নিজেদের আমাদের পার্সোনাল ঝগড়া যেটা হয় আর কি। তো ঝগড়া হওয়ার পরে ও একটা 45,000 টাকা পাইছিল। পাওয়ার পরে ঠিক আছে, সেই 45,000 টাকা সবাইকে, ও নিজের বউকে 2,000 টাকা দিয়ে পায়তরা কিনেছিল, নিজের ছেলেকে 4,000 টাকা দিয়ে একটা সাইকেল কিনে দিয়েছিল, ঠিক আছে। 8,000 টাকা ওর শালির বিয়ের জন্য দিয়েছিল। তো কালী পূজার আগ দিয়ে, ঠিক আছে, সব টাকা ওর বউয়ের কাছ থেকে মারাপিট করে নিয়ে নিয়েছে, বুঝলে তো। তারপরে আজকে এখন কি ঘটনা, বাড়িতে কখন বেরিয়েছিল? এখন হচ্ছে প্রায় কয়েকদিন ধরে বাড়িতে থাকে না, মানে কয়েকদিন বলতে বেশ কয়েকদিন। কেন? আবার ঝগড়া করছে, বাড়ি থেকে চলে গেছে, যে ভাড়া বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক আছে। কোথায় থাকতো? না, ও বাড়িতে থাকতো না, ছিল কোথায়? ভাড়া বাড়ি। মানে ও ভাড়া বাড়িতে থাকতো? ভাড়া বাড়ি থাকতো। ও কি করতো? ও টোটো চালাতো। আচ্ছা, তো তারপরে কিভাবে, কখন জানতে পারলেন আপনারা কি হয়েছিল? কালকে পরশুদিনের ঘটনা। স্টেট বাসের নিচে, শান্তিপাড়া স্টেট বাসের নিচে মরতে গেছিল, ঠিক আছে। তখন ওখানকার লোকজন এসে আমাদের বাড়ির সামনে আসছে। আসার পরে বলল, তোর বউকে আমি ফোন করলাম, মানে আমার বোনকে, ঠিক আছে। সে বলল ওর মাথা একটু খারাপ হয়ে গেছে, ঠিক আছে। তো ঠিক আছে, তো আমার বাড়িতে ছট পুজো হচ্ছে। আমি বললাম তাহলে আর রাখা যাবে না ওকে, বোন তুই একটা ব্যবস্থা কর। তো শান্তিপাড়া যারা নিয়ে আসলো, ঠিক আছে, সঞ্জয় টঞ্জয় যারা নিয়ে আসলো, তারা আবার শান্তিপাড়া রেখে দিয়ে আসছে। তো কালকে আবার ব্রিজে গেছে ফাঁসি দিতে, ঠিক আছে। যাওয়ার পরে ওখান থেকে মানে বকা টকা দিয়েছে। তারপরে ওখান থেকে আবার ওই ওর দিদির বাড়িতে গেছে, নিজের বাড়িতে আর কি। ওখানে যাওয়ার পরে, ঠিক আছে, ওখানে যাওয়ার পরে ওদের সঙ্গে ঝগড়া হয়েছে, দিদির সঙ্গে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে সারা রাত ছিল, লোকে 4টা পর্যন্ত এদিক ওদিক ঘুরতে দেখেছে রশি নিয়ে। তারপরে বলছে 5টার সময় ফাঁসি। ও কালকে আরেকবার ফাঁসি দিতে গেছিল? হ্যাঁ, একবার কোন ব্রিজে? ব্রিজে গেছিল, লোকে বলছে। এই ব্রিজে? হ্যাঁ। পিনাকি শিলের রিপোর্ট। এক রাতে 7 মন্দির এবং 3টি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি শহর সংলগ্ন দেবনগর উত্তরপাড়া পাঙ্গা সাহেব বাড়ি এলাকায়। পরপর 7টি মন্দির এবং একের পর এক বাড়িতে হানা দেয় চোর। একটি বারোয়ারি মন্দির থেকে প্রায় 3 লক্ষাধিক টাকার সোনার উপর অলংকার, একটি বাড়ির মন্দির থেকে 1.5 লক্ষাধিক টাকার অলংকার চুরি গেছে বলে দাবি। সকাল হতেই একের পর এক ঘটনা সামনে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ। দল বেঁধে চোরেরা একের পর এক ঘটনা ঘটিয়েছে, এমনটাই অনুমান পুলিশের।
ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। এখানে নিত্য দিনে যে পূজা করে পুরোহিত, সকাল 8:30টার সময় এসে দেখে তালা খোলা। তখন কমিটি যারা ছিল সবাইকে ডাকা হয়, বলে গিয়ে সব চুরি হয়ে গেছে। যে মুকুট ছিল, মুকুটের মধ্যে রূপার মুকুটের মধ্যে সোনা দিয়ে আবার বাঁধানো, মঙ্গলসূত্র 2টা, একটা ছোট একটা বড়, একটা কানের ঝুমকা, আরও কিছু অর্নামেন্ট। আনুমানিক মূল্য, বাজার মূল্য 3 লক্ষ টাকার মতো হবে। এবং আশেপাশে আরও 6টা মন্দিরে চুরি হয়েছে। পুরোহিত যিনি ছিলেন উনিও বললো পাঙ্গাতেও হয়েছে, দেবনার অপাগর যার বাড়িতে হয়েছে তিনিও এখানে আসছিল সরজমিনে, তিনিও বলে গেল আমার বাড়িতে হয়েছে। প্রশাসন বলার সাথে সাথে আসছে, কিন্তু প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে অতি শীঘ্রই এর একটা সুরাহা করা উচিত এবং গ্রামের লোক একটা আতঙ্কের মধ্যে থাকবে। এরপর হয়তো আমার বাড়িতে চুরি হবে, তাহলে তার বাড়িতে হবে। এই যে আতঙ্ক, যাতে তারা আমার প্রশাসন থেকে আমাদের নিরাপত্তা দেওয়া হয়, এই আশা রাখছি। আচ্ছা, একই হঠাৎ করে এটা আমরা তো সিনিয়র, এখন জুনিয়র ছেলেপেলে উচ্ছৃঙ্খল জীবনযাপন, কে কোন নেশাগ্রস্ত কি বলা মুশকিল। এগুলো আমার বাড়িতে কালকে গত রাত্রে আর কি, গত রাত্রে মন্দিরের তালা ভেঙে, এই যে তালাটা ভাঙা, তালা ভেঙে মায়ের গায়ে যা স্বর্ণ অলঙ্কার ছিল সমস্ত নিয়ে চলে গেছে। শুধু যে আমার নিয়েছে তা না, আমাদের অত্র এলাকায় মনে করেন সারাউন্ডিং 3-4 কিলোমিটার এলাকার মধ্যে যত মন্দির ছিল, ব্যক্তিগত এবং বাড়োয়ারি, সমস্ত মন্দিরেই আমরা সকালবেলায় খবর পাই একের পর এক যে সমস্ত মন্দির থেকেই স্বর্ণালঙ্কার এবং অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে গেছে। কটি হবে মন্দির? এই 7-8টা হবে। তা আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করছি বা দাবি করছি যে এটা তদন্ত করা হোক, তদন্ত করে চোর ধরা হোক, মালগুলো উদ্ধার করা হোক। আমরা ভীষণ আতঙ্কিত যে আজকে মন্দিরে চুরি হয়েছে, মায়ের গয়নাগাটি নিয়ে নিয়েছে। গতকাল যে আমার বাড়িতে চুরি হবে না, আমার ঘরে ঢুকে যাবে না, তার তো কোনো গ্যারান্টি নেই। যেভাবে নিয়েছে, একই দিনে এরকম 3-4 কিলোমিটার এলাকা জুড়ে এইভাবে চুরি, এটা আমি আমার জন্ম এখানে, এই বাড়িতেই আমার জন্ম, আমার আজকে 70 বছর বয়স, আমি কিন্তু এটা দেখিনি কোনোদিন। তো বলছি আপনার কি কত টাকা হবে আনুমানিক? আনুমানিক ধরেন 1,00,000 টাকা হবে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ভক্তি, আস্থা আর উৎসবের আমেজে ভাসল জলপাইগুড়ি। সুষ্ঠুভাবে সম্পন্ন হলো ছট পুজো। জলপাইগুড়ি শহরকে নেশামুক্ত করার ডাক পুরসভার ভাইস চেয়ারম্যানের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।